তো দশম শ্রেণীর কোষ বিভাজন যে অধ্যায়টা সে এই বিষয়টাকে কোষ বিভাজন এই বিষয়টা আমরা পড়ব। দশম শ্রেণীর কোষ বিভাজন সম্বন্ধে আমরা জানবো। কি জানবো না, কোষ বিভাজন কাকে আমরা জানি যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে তাকে বলা হয় কোষ বিভাজন। যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে তাকে বলা হয় কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন কি? সেল ডিভিশন তাকে বলবো আমরা যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে তাকে বলা হয় কোষ বিভাজন। ঠিক, এই কোষ বিভাজনের কারণ কি? এই কোষ বিভাজন কেন হয় না আমরা দেখি যে কোষের মধ্যে কি থাকে না, কোষের মধ্যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম থাকে, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, গলগি বডি থাকে, ইয়ার থাকে। এই কোষের মধ্যে বিভিন্ন বস্তুগুলো থাকে। এই কোষে এই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম, কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে যদি অনুপাতের তারতম্য হয়, আনুপাতিক হারটা ডিফারেন্স হয়, তাহলে একটা কোষ বিভাজিত হবে। এর একটা কোষ বিভাজিত হবে। অর্থাৎ কোষের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম যেটা থাকে, যেমন একটা কোষে আমি কোষ ধরলাম নিউক্লিয়াস, ঠিক আছে, এটা নিউক্লিয়াস, এই সাইটোপ্লাজম, এই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের যদি আনুপাতিক হারের তারতম্য হয় তাহলে কোষটা বিভাজিত হয়। তাহলে কোষ বিভাজনের কারণ কি না, কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের তারতম্য যদি ঘটে, আনুপাতিক হারের তারতম্য ঘটে কোষ বিভাজিত হয়। এছাড়া কি হয়? এছাড়া 2 নম্বর পয়েন্ট, কোষে ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হলে কোষের ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হলে কোষ বিভাজিত হবে। পরিণত করে কোনো কথা নাই। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের পরিমাণ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে কোষ বিভাজিত হবে। তাহলে কোষ বিভাজনের কারণ কি? সাইটোপ্লাজম নিউক্লিয়াস তারতম্য হবে। কোষের ডিএনএ এর পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে কোষ বিভাজন হবে। তাহলে কোষ বিভাজন কাকে বলে? যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে তাহলে কোষ বিভাজন। কারণ কি না, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসে যদি আনুপাতিক হারে তারতম্য ঘটে তাহলে কোষ বিভাজন ঘটবে। এছাড়া ডিএনএ এর পরিমাণ যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে কোষ বিভাজন ঘটবে। এই কোষ বিভাজনের নেওয়া হচ্ছে তাৎপর্য। একটা কোষ যে বিভাজিত হয় তার তাৎপর্য, এই কোষ বিভাজনের তাৎপর্য কেন? তাৎপর্য কি না, কোথাও আম পাড়তে গিয়েছে, সেই সময় আম পাড়তে গিয়েছে, দেখলে আম পাড়তে গিয়ে পাঁচিল থেকে নামতে গেলে ছিঁড়ে গেল। কিছুদিন পর দেখা যাবে ওই ক্ষতস্থানটা ধীরে ধীরে মেরামতি হয়ে ঠিক হয়ে যাবে। অর্থাৎ ক্ষতস্থান মেরামতির জন্য কোষ বিভাজন প্রয়োজন। দাম পাড়তে গিয়েছিল, দাম নামতে গেলে ছিঁড়ে গেল, হাতটা গত হয়ে গেল, কিছুদিন পর দেখা যায় আস্তে আস্তে সেটা মিলিয়ে যাচ্ছে। এটা মাইটোসিস পদ্ধতি হয়ে থাকে, যাচ্ছি পরে। তাই এই যে মিলিয়ে যাচ্ছে এটা হলো ক্ষতস্থান। তাহলে ক্ষতস্থান মেরামতির জন্য কোষ বিভাজন প্রয়োজন। এটা তাৎপর্য। কোষ বিভাজনের তাৎপর্য কি না, ক্ষতস্থান মেরামতির জন্য কোষ বিভাজন প্রয়োজন। মায়ের গর্ভে যে ভ্রূণটা থাকে, ভ্রূণ জায়গার মতো যে ভ্রূণ, সেই ভ্রূণটা আস্তে আস্তে বড়ে, অপত্য শিশু হয়, আস্তে আস্তে বেড়ে অপত্য শিশু হয়। মাতৃগর্ভে যে ভ্রূণটা থাকে সেই ভ্রূণটা ধীরে ধীরে বাড়ে, অপত্য শিশু তৈরি হয়। এই ভ্রূণের পরিস্ফুটনের জন্য, তাদের ডেভেলপমেন্টের জন্য কোষ বিভাজন প্রয়োজন। 3 নম্বর কি, বংশ বিস্তারের জন্য কোষ বিভাজন প্রয়োজন। তাহলে কোষ বিভাজনের তাৎপর্য কি না, ক্ষয়প্রাপ্ত অঙ্গের মেরামতির জন্য কোষ বিভাজন প্রয়োজন। 2 নম্বর পয়েন্ট কি বললাম না, মাতৃগর্ভে ভ্রূণের পরিস্ফুটনের জন্য কোষ বিভাজন প্রয়োজন। 3 নম্বর পয়েন্ট বললাম যে বংশ বিস্তারের জন্য কোষ বিভাজন প্রয়োজন। হয়ে গেছে। পরে আমরা আসবো যে কোষ বিভাজন কয় প্রকার। কোষ বিভাজনকে আমরা
তিন ভাগে ভাগ করি, এমনিতে দুভাগ, প্রত্যক্ষ আর পরোক্ষ, আমি তো যাচ্ছি না, আমি একবারে বলছি কোষ বিভাজন তিন প্রকার। কি কি? কোষ বিভাজন তিন প্রকার। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। কোষ বিভাজনকে এমনি আমরা দুই ভাগ করে থাকি, প্রত্যক্ষ কোষ বিভাজন আর পরোক্ষ কোষ বিভাজন, ঠিক আছে? কিন্তু আমরা এটা লেখাটা একবারে কোষ বিভাজন তিন প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এই অ্যামাইটোসিস কাকে বলে? কি হয় না, মাইটোসিসে এই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমটা সরাসরি বিভাজিত হয়ে যায়। সরাসরি কি হয়? বিভাজিত হয়ে যায়। কিরকম না, যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, তাহলে অ্যামাইটোসিস। কি হয় না, প্রথমে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে যে থাকলো নিউক্লিয়াসটা এরকম লম্বা রেখা ধারণ করে, নিউক্লিয়াস কি হয়? লম্বা রেখা ধারণ করে। পরবর্তীকালে কি হয়? পরে খাসটা প্রথমে কি হয়? নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম থাকে, পরে নিউক্লিয়াসটা লম্বা রেখা ধারণ করে, পরে এই মেমব্রেনের উপরে খাস সৃষ্টি হয়। এই খাসটা ধীরে 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 বাড়তে থাকে। এক সময় কি হয়? দুটো অপত্য কোষের তৈরি হয়, নিউক্লিয়াস সহ দুটো অপত্য কোষ তৈরি হয়। তাহলে যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি সরাসরি বিভাজিত হয়, ওরকম দশার মাধ্যমে সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, তা বলা হয় অ্যামাইটোসিস। সংজ্ঞাটাকে যদি একটু ব্যাখ্যা করে দিই, যে প্রক্রিয়ায় নিউক্লিয় পর্দায় একটা নিউক্লিয়াসে এটা হচ্ছে নিউক্লিয় পর্দা। যে প্রক্রিয়ায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ব্যতি রেখে, অর্থাৎ নিউক্লিয় পর্দার অবলুপ্তি ছাড়া, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ব্যতি রেখে, ঠিক আছে, বেম গঠন ছাড়া, বেম তৈরি না হয়, বেম গঠন ছাড়া, যে প্রক্রিয়ায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ছাড়া, বেম গঠন ব্যতি রেখে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, তা বলা হয় অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিস কি না, যে প্রক্রিয়ায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ছাড়াই বেম গঠন ব্যতি রেখে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, তা বলা হয় অ্যামাইটোসিস। পরে আসছে এটা কোথায় ঘটে? নিম্ন শ্রেণীর জীবে ঘটে। নিম্ন শ্রেণীর জীব অর্থাৎ ব্যাকটেরিয়া, প্রোক্যারিওটিক জীব যেগুলো, তাদের মধ্যে ঘটে থাকে। ব্যাকটেরিয়া ঘটে থাকে, কারা ঘটে থাকে, মনোসিস্টিস ঘটে থাকে, অর্থাৎ যত নিম্ন শ্রেণীর জীব আছে সেখানে। কেন একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে? কেন বলে যে ডিরেক্ট ডিভিশন কেন বলে? প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলে? প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় এই কারণে এই প্রক্রিয়ায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ছাড়া বেম গঠন ব্যতি রেখে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে, তাই একে ডিরেক্ট ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। কোথায় কোথায় ঘটে বললাম? নিম্ন শ্রেণীর যেসব জীব তাদের মধ্যে ঘটে থাকে। ব্যাকটেরিয়া, ইস্ট, আমাদের মনোসিস্টিস, ঠিক আছে, কারা, এসবের ক্ষেত্রে ঘটে থাকে। এবং বিভিন্ন ধরনের প্রোক্যারিওটিক কোষে ঘটে থাকে কি অ্যামাইটোসিস। তাৎপর্য কি না, এই প্রক্রিয়ায়, ঠিক আছে, এই প্রক্রিয়ায় কি হয় না,
নিম্ন শ্রেণীর জীবেরা তাদের সংখ্যা বৃদ্ধি করে, নিম্ন শ্রেণীর জীবেরা তাদের সংখ্যা বৃদ্ধি করে। ক্লিয়ার? পড়াশোনা মাইটোসিস। আর 2 নম্বর যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে কি মাইটোসিস। কাকে বলে? না, মাইটোসিস হচ্ছে যে প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড দেহমাতৃক কোষ, ডিপ্লয়েড কাকে বলে? যে প্রক্রিয়া একটি ডিপ্লয়েড দেহমাতৃক কোষ, ডিপ্লয়েড মানে হচ্ছে দেহকোষের ক্রোমোজোম সংখ্যাকে বলা হয় ডিপ্লয়েড, দেহকোষের ক্রোমোজোম সংখ্যাকে বলা হয় ডিপ্লয়েড। যে প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড দেহমাতৃক কোষ একবার মাত্র বিভাজিত হয়ে দুটি সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, সম আকৃতিযুক্ত এবং সমগুণ সম্পন্ন অপত্য কোষ তৈরি করে তারপরে মাইটোসিস। কি বললাম? যে প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড দেহমাতৃক কোষ একবার মাত্র বিভাজিত হয়ে দুটি সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, সম আকৃতিযুক্ত, সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ তৈরি করে তারপরে মাইটোসিস। মনে রাখতে হবে এখানে আমরা যদি বলি যে প্রক্রিয়ায় দেহমাতৃক কোষ বিভাজিত হয়ে দুটি সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন অপত্য কোষ তৈরি হয়, তাহলে কিন্তু 0 পাওয়া যাবে। কেন না? সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কথাটা উল্লেখ করতে হবে। যে প্রক্রিয়ায় দেহমাতৃক কোষ, যে প্রক্রিয়ায় ডিপ্লয়েড দেহমাতৃক কোষ একবার মাত্র বিভাজিত হয়ে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, এর মধ্যে দিতে হবে সমগুণ সম্পন্ন এবং সমাকৃতিযুক্ত দুটো অপত্য কোষ তৈরি করে, তাহলে মাইটোসিস। অর্থাৎ মায়ের ক্রোমোজোম যদি 46 হয়, মায়ের ক্রোমোজোম যদি 46 হয়, তাহলে ছায়ের ক্রোমোজোমও 46 হবে। অর্থাৎ মায়ের ক্রোমোজোম সংখ্যা যা থাকবে ছায়ের ক্রোমোজোম সংখ্যা তাই থাকবে। একে কোথায় ঘটে? না, দেহমাতৃক কোষে ঘটে। কোথায় ঘটে থাকে? দেহমাতৃক কোষে। অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলা, মূল কাণ্ড, পাতা, প্রভাব, প্রাণীর ক্ষেত্রে দেহের বিভিন্ন অংশ, যেখানে জনন কোষ বাদে এর বিভিন্ন অংশে ঘটে থাকে। পড়াচ্ছি আমরা যে একে পরোক্ষ কোষ বিভাজন বলে। তাকে না, মাইটোসিসকে যেমন আমরা বললাম অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে, মাইটোসিসকে পরোক্ষ কোষ বিভাজন বলে। কেন বলে? না, মাইটোসিস প্রক্রিয়ায় এই যে নিউক্লিয়াসটা সরাসরি বিভাজিত হয় না, ওটা দশার মাধ্যমে বিভাজিত, ওটা দশার মাধ্যমে বিভাজিত। ওইখানে সরাসরি বিভাজিত হয়েছিল অ্যামাইটোসিসে, এখানে কোনো করার দশা। কি কি? না, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। এই যে দশা, এর মাধ্যমে নিউক্লিয়াসটি বিভাজিত হয়। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনকে পরোক্ষ কোষ বিভাজন বলা হয়, কারণ এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি সরাসরি বিভাজিত না হয়ে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ এই 4টি দশার মধ্যে বিভাজিত হয়, তাই একে পরোক্ষ কোষ বিভাজন বলে। একে সমবিভাজন বলে কেন? একে মাইটোসিসকে সমবিভাজন বলে কেন? সমবিভাজন বলে কেন বলে? না, মাইটোসিস প্রক্রিয়ায় মাইটোসিসকে সমবিভাজন বলে এই কারণে যে মাইটোসিস প্রক্রিয়ায় উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়। মাইটোসিস প্রক্রিয়ায় উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয় এবং তারা মাতৃকোষের সমগুণ সম্পন্ন, সম আকৃতি বিশিষ্ট হয়ে থাকে, তাই একে বলা হয় সমবিভাজন, সমবিভাজন। ঠিক আছে? তাৎপর্য হচ্ছে আমাদের দেহ কোষ তৈরি হতো, মাইটোসিসের ফলে দেহ কোষের সংখ্যা বৃদ্ধি। প্রত্যেকটি কোষে ডিএনএ ও আরএনএ শতকরা পরিমাণে সমতা বজায় রাখে। ডিএনএ ও আরএনএ
শতকরা পরিমাণে সমতা বজায় রাখে। অর্থাৎ কোষে যে ডিএনএ আরএনএ আছে তার সব পার্সেন্টেজ শতকরা পরিমাণে সমতা বজায় রাখে। এছাড়া তোমরা দেখেছিস যে টিকটিকি, তারা মাছ প্রভৃতি, তারা মাছ দেখেছিস, টিকটিকি দেখেছিস যে লেজটা বসে পড়ে, কিছুদিন পর ধীরে লেজটা আবার গজিয়ে ওঠে। অর্থাৎ এই টিকটিকির লেজটা পুনরুৎপাদন ঘটে এই মাইটোসিস করতে গিয়ে। তারা মাছের ক্ষেত্রেও তাই, মাছটি বাহুযুক্ত তারা মাছ, স্টারফিশ, এটা বাহুর সময় ভেঙে যায়, জলের ধাক্কা হোক, পাথরের ধাক্কা হোক, ভেঙে যায়, পুনরুৎপাদন ঘটে মাইটোসিস। তাহলে মাইটোসিসের দুটো তাৎপর্য আমি বললাম, ডিএনএ, কোষের ডিএনএ ও আরএনএ শতকরা পরিমাণে সমতা বজায় থাকে। 2 নম্বর, টিকটিকি, তারা মাছ প্রভৃতি প্রাণীর নষ্ট হয়ে যাওয়াকে পুনরুৎপাদন ঘটে মাইটোসিস প্রক্রিয়ায়। ঠিক, পরে লাস্ট আমরা আসছি মিওসিস। আজকে আমরা এই মিওসিস অবধি করব, পরের দিন আমরা মাইটোসিসের পদ্ধতি নিয়ে আসবো। মিওসিস কাকে বলে? যে প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড জননমাতৃ কোষ পরপর দুবার বিভাজিত হয়। যে প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড জন্মমাতৃ কোষ, ঠিক আছে, অর্থাৎ কোয়েলযুক্ত জন্মমাতৃ কোষ পরপর দুবার, একবার বিভাজিত হয়েছে, দুটো তৈরি করেছে, আবার বিভাজিত হয়ে 4টি তৈরি করেছে, পরপর দুবার বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন, হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোমযুক্ত, 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি করে, তাহলে মিওসিস। যে প্রক্রিয়ায় একটি ডিপ্লয়েড মাতৃকোষ পরপর দুবার বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি করে, তাহলে মিওসিস। ক্লিয়ার? এখানে দেখা যাচ্ছে যে প্রথমে যে ক্রোমোজোম 2n ছিল, n হয়েছে হ্রাস বিভাজন হয়েছে, এবং পরে কি হয়েছে, সমবিভাজন হয়েছে, অর্থাৎ n থেকে n হয়েছে। তাহলে মিওসিস কাকে বলে? যে প্রক্রিয়া একটি ডিপ্লয়েড জন্মমাতৃ কোষ পরপর দুবার বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি করে, তাহলে মিওসিস। প্রশ্ন হচ্ছে মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন? মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন? দেখ, মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। ছিল কত মাতৃকোষে? 2n, হলো কত? হাফ, 2 কেটে দিলাম, এলো কি n n n n, অর্থাৎ মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। মায়ের ছিল 2n, অর্ধেক হচ্ছে হাফ, 2 দিকে কেটে দিলাম n হয়েছে, তাই বলা হয় হ্রাস বিভাজন। ঠিক আছে? পরে কোথায় ঘটে? না জনন মাতৃকোষ, অর্থাৎ শুক্রাশয় ডিম্বাশয়। কখন ঘটে? শুক্রাশয় থেকে যখন শুক্রাণু তৈরি হয়, ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণু তৈরি হয়, তখন এই মিওসিস কোষ বিভাজন ঘটে। পরে আসছি আমরা তাৎপর্য। মিওসিসের ফলে কি হয়? একটা তাৎপর্য যেটা বলছি যে মিওসিসের ফলে ক্রসিং ওভার হয়। আমরা পড়িনি মিওসিস যে প্রোপেজ 1, এই প্রোপেজ 1 এর আবার লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াগাইনেসে বিভক্ত। আমরা উঁচু ক্লাসে যে পড়ব। তাই এই প্যাকেটিন উপদশায় দুটো সমস্ত ক্রোমোজোম এটা হচ্ছে একটা হচ্ছে মাতৃ ক্রোমোজোম আর হচ্ছে পিতৃ ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো কি হয়? এই ক্রোমোজোমগুলো তাদের নন সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে যায়। সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে যায়। ফলে এই ক্রোমোজোম থেকে সেন্ট্রোমিয়ার আছে,
ক্রোমাটিড গঠিত হয়। আবার এই ক্রোমোজোম থেকে সেন্ট্রোমিয়ার সংলগ্ন আছে, দুটি ক্রোমাটিড গঠিত হয়। অর্থাৎ এই যে পিতৃ ক্রোমোজোম মাতৃ ক্রোমোজোম প্যাকেটের উভয়দশায় কি হয়, জাইগোটের শেষ থেকে এই সেন্ট্রোমিয়ারটা কি হয়, সেন্ট্রোমিয়ার অঞ্চল ব্যতীত ক্রোমোজোমটা দুটো ভাগে ভাগ হয়, লম্বাভাবে বিভক্ত হয়, দুটি করে ক্রোমাটিড গঠন করে। এদিকে এই যে একটা ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড, এই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড। তো এই ক্রোমোজোমে অর্থাৎ একটি সেন্ট্রোমিয়ার যুক্ত একই ক্রোমোজোমের এই ক্রোমাটিড দুটিকে বলা হয়, এই দুটো ক্রোমাটিডকে বলবো সিস্টার ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ একটা সেন্ট্রোমিয়ার যুক্ত দুটো ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আবার এই ক্রোমোজোমের এই ক্রোমাটিড, আবার এই ক্রোমোজোমের এই ক্রোমাটিড বা এই ক্রোমাটিড, এদের বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। কি হয় না, এই যে দেখছিস, এই যে এটা এই দুটো সিস্টার, এই দুটো সিস্টার, আবার এইটার সঙ্গে এটা নন সিস্টার, এটার সঙ্গে এটা নন সিস্টার, এটার সঙ্গে এটা নন সিস্টার, এটার সঙ্গে এটা নন সিস্টার। এই নন সিস্টার ক্রোমাটিডগুলি মিয়োসিসের প্যাকেটিন উপদশায় কি হয়, এক্সেন নাই যুক্ত হয়ে যায়। এইভাবে যুক্ত হয়, কি হয়, প্যাকেটিন উপদশায় মিয়োসিসের সময় এই নন সিস্টার ক্রোমাটিডগুলি নানা স্থানে এক্স এর নাই যুক্ত হয়, এক্স এর মধ্যে যুক্ত হয়েছে, এক্স এর মধ্যে যুক্ত হয়েছে, এক্স এর নাই যুক্ত হয়। এই যে সংযুক্ত স্থান একে বলা হয় কায়াজমা। এই যে সংযুক্ত স্থান একে বলা হয় কায়াজমা। অর্থাৎ মিয়োসিসের প্রথম প্রবেশ দশায় প্যাকেটিন উপদশায় নন সিস্টার ক্রোমাটিডগুলি নানা স্থানে এক্স এর নাই যুক্ত হয়, এক্স এর মধ্যে যুক্ত হয়েছে, এক্স এর নাই যুক্ত হয়। এই সংযুক্ত স্থান বলা হয় কায়াজমা। আর কায়াজমা অঞ্চলে জিনের বিনিময় ঘটে, অর্থাৎ পিতৃজীব মাতৃজীবে যায়, মাতৃজীব পিতৃজীবে যায়। এই জিনের যে বিনিময় ঘটে, খণ্ডের বিনিময় ঘটে, তাহলে ক্রসিং ওভার, তাহলে ক্রসিং ওভার। মিয়োসিসের তাৎপর্যের প্রধান বৈশিষ্ট্য ক্রসিং ওভার ঘটে। ফলে কি হয়, ক্রসিং ওভার ঘটার ফলে নতুন ধরনের বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, এগুলো প্রজননিক প্রকরণ, যা বিবর্তনের সাহায্য করে। তো মিয়োসিসের তাৎপর্য ক্রসিং ওভার ঘটে, ফলে প্রজাতির মধ্যে প্রজননিক প্রকরণ ঘটে, যা বিবর্তনের সাহায্য করে। আর একটা তাৎপর্য হচ্ছে মিয়োসিসের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে 9। তাহলে মিয়োসিসের একটা তাৎপর্য হচ্ছে যে মিয়োসিসের ফলে ক্রসিং ওভার ঘটে, ফলে প্রজাতির মধ্যে প্রজননিক প্রকরণ ঘটে, যা বিবর্তনে সাহায্য করে। 2 নম্বর, যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা কি থাকে, ধ্রুবক। কি হয় না, শুক্রাশয় থেকে শুক্রাশয় চুলে এই যখন শুক্রাণু তৈরি হয়, তখন এটা মিয়োসিস পদ্ধতি। আবার ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণু তৈরি হয়, বুঝছে না, তখনই এটা মিয়োসিস পদ্ধতিতে হবে। অর্থাৎ শুক্রাশয় থেকে যখন শুক্রাণু তৈরি হয়, হাপ্লয়েড, ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হয়, এই মিয়োসিস পদ্ধতিতে এন্ড হয়। এই দুটো যখন নিষেধ ঘটে, তখন 2n বা জাইগোট তৈরি হয়, 2n বা জাইগোট। এই জাইগোটটা আবার কি হয়, ভ্রূণ অবতরণ। অর্থাৎ যখনই জাইগোট হলো, তখনই আবার মাইটোসিস শুরু হয়ে গেল। তাহলে মিয়োসিসের পরে 2n থেকে এর হচ্ছে হাপ্লয়েড হচ্ছে, আবার সেই nn যুক্ত 2n হয়ে ডিপ্লয়েড হয়ে আবার মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে। যদি এটা না ঘটতো কি হতো না, 2n থেকে যদি 2n হতো মিয়োসিসের পরে, আবার 2n থেকে যদি 2n হতো, অর্থাৎ শুক্রাশয় থেকে যখন শুক্রাণু তৈরি হতো 2n, মিয়োসিসের পরে 2n, ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণু তৈরি হতো 2n, এরা মিলে গিয়ে তৈরি করতো কত, এরা মিলে গিয়ে তৈরি করতো 4n। আবার এই 4n যুক্ত কোষ থেকে কি তৈরি হতো,
4n থেকে আবার তৈরি হতো 4n তৈরি হতো এই যে একটা অস্থাবরিকতা, এইটা যদি হতো তাহলে প্রজাতি বিলুপ্ত হতো, প্রজাতি আর থাকতো। ঠিক আছে, তাই কি হয় না, যে সৃষ্টি করেছিল সৃষ্টিকর্তা তার নিয়ম অনুসারে, ঠিক আছে, নিয়ম অনুসারে কি হয়, সৃষ্টিকর্তার একটা নিয়ম যে 2n থেকে মিওসিস পদ্ধতি n তৈরি হবে, শুক্রাশয় থেকে শুক্রাণু, আবার ডিম্বাশয় থেকে ডিম্বাণু n তৈরি হবে। যখন নিষেক হবে, ফার্টিলাইজ হবে, তখন তৈরি হবে যে জাইগোট, সেটা সর্বদাই 2n হবে। কি হবে, সেটা সর্বদাই n তৈরি হবে 2n। এখান থেকে জীব তৈরি হবে আস্তে আস্তে। ক্লিয়ার? মিওসিস তাৎপর্য প্রসিমা ঘটে, প্রজাতির মধ্যে প্রজননের প্রকন ঘটে, বিবর্তনে সাহায্য করে, আর 2 নম্বর ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে। ঠিক আছে, পরের দিন মাইটোসিস সম্বন্ধে